যেটাতে যুদ্ধের পর যে দলে ক্ষমতায় গেছে তাদের প্রত্যেকের আমলে দুর্নীতি অর্থ পাচার হয়েছে। এই দেশ একটি দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে। দুর্নীতির কম বেশি তুলনা করলে দেখা যায় এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে। একটা কথা বলি আপনাদের কাছে, এই দুর্নীতিবাদদের কোনোদিন সরকারি আইন করে আর দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া। স্বাধীনতা যুদ্ধের পর দেশে নির্বাচন হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সরকার যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিচালনা করেন। এই সময় ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের ত্রাণ রেশন, বিদেশি সাহায্যের চাল, পোশাক ইত্যাদি লুটপাট করে কালোবাজিরা ব্যাপক অনিয়ম করে। মুক্তিযুদ্ধ কোটার নামে চাকরি বাণিজ্য, দুর্নীতি, পাচার সহ জনগণকে দুর্ভিক্ষের মরণ কামড় দিতে থাকে। এ সময় অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক জন বিল্ডার 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে একটি ভিডিও প্রতিবেদনে বলেন, বাংলাদেশের মেয়েরা পরনের কাপড় বিক্রি করে ক্ষুধার জ্বালা মিটাতে খাদ্য কিনেন। দুর্ভিক্ষের এই অবস্থায় কবি রফিক আজাদ লিখেছিলেন, বাদ দে হারামজাদা, নাইলে মানচিত্র খাবো। হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে তখন একটা সময় প্রেক্ষাপট চিত্রে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেন। 1975 সাল থেকে 1981 সাল পর্যন্ত তার শাসনকালে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে দুর্নীতি, আমদানি রপ্তানিতে ব্যাপক অনিয়ম, চাকরি, টেন্ডার বাণিজ্য, প্রশাসন সহ সকল ক্ষেত্রে সামরিক নিয়ন্ত্রণ আসলে দলীয় প্রভাব বাড়তে শুরু করে। বেসরকারি খাতে সুবিধা দেওয়া, ক্ষমতাসীনদের স্বজনপ্রীতি জন দলীয় কোন্দলে দেশের রাজনীতিতে স্থিতিশীল আসার পূর্বে চট্টগ্রামের সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হলে একটা সময় এসে হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন এবং তার শাসন আমল ছিল 1982 থেকে 1990 সাল পর্যন্ত। এই স্বৈরশাসকের আমলে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড প্রকল্পের দুর্নীতি করে কোটি কোটি টাকার আত্মসাৎ করেন। টেলিফোন লাইনের জন্য ঘুষ স্বাভাবিক হয়ে যায়। আরও দেখা যায় সেনা, ব্যবসায়িক প্রভাব, সরকারি ঠিকাদারি, টেন্ডার কমিশন, বাণিজ্য সহ নানা অনিয়ম ব্যাপকভাবে বৃদ্ধি পেলে জনগণ কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটান। তার এরশাদ সরকারের পতনের পর এই দেশে গণতন্ত্রের সূচনা হয়। এই গণতন্ত্রের দ্বারা 1991 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়। এতে বিএনপি জয়লাভ করে। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্র পরিচালনা করেন। সংসদে মোটামুটি জবাবদিহিতে থাকলে স্বজনপ্রীতি, দলীয় প্রভাব, প্রধানমন্ত্রীর ক্ষমতার উপর পারিবারিক প্রভাব বিস্তার করে দুর্নীতি চলতে থাকলে প্রধানত তামাক ও টেলিযোগাযোগে ব্যাপক দুর্নীতি, টেন্ডারবাজি, সরকারি ক্রয় বিক্রয়, ঘুষের দূরত্ব ব্যাপক বৃদ্ধি পায়। রাষ্ট্রের টাকা অপচয় করে বিদ্যুৎ খাতে অনিয়ম, পাওয়ার প্রজেক্ট কমিশন কেলেঙ্কারি ইত্যাদি বিএনপি সরকারকে জনগণের নিকট প্রশ্নের মুখে ফেলে দেয়। রাষ্ট্র পরিচালনা বিএনপি সরকারের মেয়াদ শেষ হলে 1996 সালে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ জয়লাভ করেন 1996 সাল থেকে 2001 পর্যন্ত। দ্বিতীয় পদ্ধতিতে আওয়ামী লীগের নানা জবাবদিহিতার মধ্যে বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি, শেয়ার বাজার, পদ্মা সেতু প্রকল্পের প্রাথমিক ধাপে অনিয়ম, চাকরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য সকল কিছুতে দুর্নীতি পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব ফেলে। গণতন্ত্রের ধারাবাহিকতায় আওয়ামী লীগের ক্ষমতাকাল শেষ হলে 2001 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতাকাল 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনাকাল 10টা অস্ত্র কেলেঙ্কারি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। প্রধানমন্ত্রীর পুত্র তারেক রহমান হাওয়া ভবন থেকে ঘুষ, টেন্ডার, ব্যবসায়ীদেরকে সুবিধা পাইয়ে দিতে চাঁদা, এছাড়া গোয়েন্দা রিপোর্টে কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রের আত্মসাৎ করার প্রমাণ মিলেছে। স্বজনপ্রীতির এই ধারা পরবর্তী নির্বাচনে বেশ প্রভাব পড়েছিল। পারিবারিক স্বজনপ্রীতি, বিশেষ করে বেগম জিয়া তার 2 পুত্রের দুর্নীতির জন্য শেষ বয়সে এসে 111 সরকার এবং ফ্যাসিস্ট হাসিনার হাতে লাঞ্ছিত হতে হয়। এর পরে যে সকল রাজনৈতিক দল এই দেশে ক্ষমতায় বসেছে সেই তার সুবিধার জন্য পরবর্তীতে ক্ষমতায় আসার জন্য নানানভাবে সংবিধান পরিবর্তন করেছে। আবার এই রাজনৈতিক দলগুলো সংবিধানের পক্ষে বিপক্ষে কথা বলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছেন এবং এর ধারাবাহিকতা জনগণের জানমালের অনেক ক্ষতি সাধন করত। গণতন্ত্রের নামে পূর্বের ঐতিহ্যগত নেতৃত্ব সামনে এনে যোগ্যতাকে অবমূল্যায়ন করে 2 পরিবারের রাজনীতির আক্রোশ রাষ্ট্র জনগণ পর্যন্ত বিস্তৃত ছিল। ফলে রাষ্ট্রের অমীমাংসিত পরিস্থিতি 111 সেনা সরকার রাষ্ট্র এবং একটি সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব নিতে বাধ্য হন। এই 111 সরকার রাজনীতিক ক্ষমতা ধরে এবং এই ছত্রছায়া যত আমলা, ব্যবসায়ী, বিভিন্ন সুবিধাভোগীরা, দুর্নীতি, অর্থ পাচার, রাষ্ট্রের অর্থ সম্পদ অপচয়, সকল অপকর্মের গোপনীয়তা জনগণের কাছে প্রকাশ করে দুর্নীতি দেয়। 2 দলের 2 নেত্রী সহ সকল দুর্নীতিবাজদের বিচারের সম্মুখীন করে নতুন এক ইতিহাস সৃষ্টি করেন। অস্বীকার করার কিছু নেই, 111 সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করেছেন। রাজনৈতিক দলগুলোর এইরকম দ্বন্দ্বে ভবিষ্যতে যাতে আর পরিস্থিতি খারাপ না হয় সেজন্য -2 ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে সফল হতে পারেন নাই।
তবে বর্তমান প্রেক্ষাপটে -2 ফর্মুলা সফলতার প্রয়োজন ছিল। অবশেষে নানা জটিলতার অবসান ঘটিয়ে ও দুর্নীতি মুক্তির শেষে 111 সরকার জাতীয় নির্বাচনের জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেন। পর্যায়ক্রমে 29 ডিসেম্বর 2008 সালে নির্বাচন দেন। এতে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করেন। তার শাসনকাল ছিল 2009 থেকে 2014 পর্যন্ত। সে স্বাধীনতার পর থেকে যে দলে ক্ষমতায় এসেছে স্বজন প্রীতি পারিবারিক তন্ত্র দিয়ে গণতন্ত্রকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত করেছে যেখানে রক্ষক সর্বদা ভক্ষকের কাজ করেছেন। সকল রাজনীতিবিদ আমলা সচিব দুর্নীতি করে দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া সহ সকল অন্যায়কে পৃষ্ঠপোষকতা করেছেন। ফলে প্রশাসনের সর্বোচ্চ পিয়ন থেকে শুরু করে সকলেই দেশ বিদেশে বাড়ি গাড়ি সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছে এবং দেশের সাথে বেইমানি করে বিদেশে চোরের মতো পালিয়ে গেছে। বিগত সরকারের আমলে মন্ত্রী সচিব পিয়ন থেকে শুরু করে প্রশাসনের কেউই বাদ নেই যে দুর্নীতির একটি চক্র তৈরি করেছেন। দুর্নীতির সামান্য একটি চিত্র প্রকাশ করা যেতে পারে। সরকারি বিভিন্ন প্রাতিষ্ঠানিক খাতগুলো আর্থিক খাতে প্রকল্প খাতে রাজনৈতিকভাবে দলীয়করণ করে জমি ও আবাসন দুর্নীতি দমন ও বিচার বিভাগ পর্যন্ত বাদ যায়নি। একটি দেশের গণতান্ত্রিক সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে দুর্নীতি করে তাহলে সেই দেশের মন্ত্রী আমলা জনগণ প্রশাসন সব কিছু কি এই দুর্নীতির বাইরে থাকতে পারবে? বিগত সরকার দুর্নীতির পাশাপাশি ক্ষমতায় বসে সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে জনগণের সাথে চরম প্রতারণা করেন। ফলে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত যতগুলো জাতীয় নির্বাচন হয়েছিল তার প্রত্যেকটা ছিল স্বৈরাচার পদ্ধতি। ফলে একনায়কতন্ত্রের আদলে সকল প্রকার দুর্নীতি হত্যা খুন সহ যত অপকর্ম আছে সবগুলোই বিগত সরকারের আমলে সম্ভব হয়েছে। এমনকি দেশের কেন্দ্রীয় ব্যাংক সহ গুরুত্বপূর্ণ ব্যাংক সমূহের টাকা আত্মসাৎ করে দেশকে দলীয় করে ফেলেছে পুরনো শাসকদের ঘনিষ্ঠদের কাছে। তথ্যচিত্রে বলা হয় ব্যাংক দখলের প্রভাব পরিমাপের একটি ভালো উপায় হলো খেলাপি ঋণের হার দেখা। বিশেষ করে দখলের পর যেমন ব্যাংকে খেলাপি ঋণের হার আগে খুব বেশি ছিল, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দখলের পর তা আরো বেড়ে যায়। এতে এস আলম গ্রুপের নামও উল্লেখ করা হয়। দেশের ক্ষমতা যেই বসেছে সে দুর্নীতির দিক দিয়ে প্রথম শ্রেণীতে হবার সুযোগ নিয়েছেন। দুর্নীতির ক্ষেত্রে বিগত সরকারের আন্তর্জাতিক স্কোরে দেখা যায় যে 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত র্যাঙ্কিং দিক দিয়ে প্রতি বছরেই বেড়ে সর্বশেষে 2024 151তম র্যাঙ্কিংয়ের দিকে বাংলাদেশ। ফলে এই দেশের আন্তর্জাতিক রিজার্ভ সর্বনিম্ন এবং প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এই অর্থ যোগানোর জন্য জনগণের উপর সকল ধরনের কর ট্যাক্স চার্জ বছর বছর বাড়িয়ে দিয়েছেন। অন্যদিকে জনগণের আয় তুলনামূলকভাবে বাড়েনি। তাই দেশের উন্নতি করতে হলে দুর্নীতিবাজদের বাদ দিতে হবে। প্রয়োজনে চীনের কৃষিমন্ত্রীর মতো সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।